রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। তোমাদের আনন্দ মহিমা লীলা কথা শোনাচ্ছিলাম। যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাবো। আমি বলিলাম আমরা তো বেশি কিছু চাহি না, কেবল এমন একটি স্থান চাই যেখানে আপনার চরণের চারিধারে আমরা সবাই মিলে কীর্তন করিতে পারি। পিতাজিও আমার কথা সায় দিলেন। মা তখন বলিয়া উঠিলেন, যদি এরকম কিছু করিস তবে ওই যে ভাঙা বাড়িখানি দেখছিস, ওই স্থানে প্রশস্ত গুহা তাহাদের পুরনো বাড়ি। এই বলিয়া হাসিতে হাসিতে চুপ করিয়া গেলেন। মাতৃদর্শন হলেন। তখন সকলের মাতৃদর্শন হলো। এখানে আনন্দময়ী মাতা বলেছেন যে উহা তাহাদের পুরনো বাড়ি। এই যে কথাটি এখানে তাৎপর্যপূর্ণ, অর্থাৎ ওই স্থানে সঙ্গে মাতা ও তার পরিষদবর্গের একটা পূর্বজন্মের সম্পর্ক ছিল। তাই সেই কথাটি বলতে গিয়ে হঠাৎ তিনি চুপ হয়ে গিয়েছিলেন। এরপর তিনি কখনো কখনো বাবা ভোলানাথ ও ভাইজি সম্পর্কে এই স্থান সংশ্লিষ্ট পূর্বজন্মের সাধনার কথা বলেছেন। এভাবে আনন্দময়ী মাতার তার পূর্ব স্মৃতির জাগরণ ঘটেছিল, যদিও তিনি প্রকাশ্যে এ বিষয়ে অধিক কিছুই বলেননি। রমনা ওই স্থানটিতে সে সময় একটি ভাঙা শিব মন্দির ছিল এবং এর চারিদিকে ইট পাথর ও জঙ্গলে পরিপূর্ণ ছিল। এইখানে আশ্রম প্রতিষ্ঠার পর বড় বড় সাপও দেখা যেত। এজন্য মাতা এক সোমবারে সেখানে দুধ কলা প্রদান করার ব্যবস্থা করলেন। একটি নতুন হাঁড়িতে 5-7টি কলা ও বেশ কিছু কাঁচা দুধ দেওয়া হলো। এক সপ্তাহ পরে মা একদিন রাত্রে সেখানে গিয়ে দেখেন দুধ ও কলা একই অবস্থায় আছে, একটি পিঁপড়েও ধরেনি। তারপর মাতা সেই দুধ খাবেন বলে মনস্থির করলেন। তাই সেখানে যারা উপস্থিত ছিলেন তারা সমস্বরে তা খেতে নিষেধ করলেন, কারণ তা বিষাক্ত হতে পারে। কিন্তু মাতা সেই দুধ থেকে একটু নিয়ে চুমুক দিতেই সকলেই একটু করে প্রসাদ গ্রহণ করলেন। অবশিষ্ট প্রসাদ সেখানে রেখে আসা হলো। পরের দিন সেখানে গিয়ে দেখা গেল যে কোনো প্রসাদই আর অবশিষ্ট নেই। এইভাবে সেই জঙ্গলাকীর্ণ স্থানে আর বিশেষ কোনো সাপের দেখা পাওয়া গেল না, কিংবা দু একটা থাকলেও তারা মানুষের কোনো ক্ষতি করতো না। কিন্তু এখানে আশ্রম গড়াটা সহজসাধ্য ছিল না। শুভ কাজে অনেক বাধা আসে, তবে ঐকান্তিক চেষ্টা থাকলে ভগবানও তাতে সাহায্য করেন। আর আনন্দময়ী মায়ের ইচ্ছা ব্যর্থ হবার নয়। তাঁর সন্তানগণ প্রাণপাত করেও এ কাজে সফলতা পেয়েছিলেন। মায়ের কথা থেকে আমরা অনুমান করতে পারি যে কোনো জন্মে এখানে তার আশ্রম ছিল। বহু যুগের পর বর্তমানে একটি রমনা কালীর সম্পত্তি রূপে পূজারী শ্রী নিত্যানন্দ গিরির তত্ত্বাবধানে রক্ষিত ছিল। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে 6,000 টাকার কমে এই জমি তিনি ছাড়বেন না। সেই যুগে এই টাকার মূল্য কম ছিল না। তবুও মাতার সন্তানগণ এতে দমে গেলেন না। তারা আশায় বুক বাঁধলেন। নিরঞ্জন ছিলেন একজন মাতৃভক্ত। তিনি ইনকাম ট্যাক্স কমিশনার রূপে ঢাকায় এলেন। ভক্ত মহলে আশ্রম নির্মাণের ব্যাপারে উৎসাহের সৃষ্টি হয়। তিনি যখন আসেন আশ্রম নির্মাণ করার জন্য আরও উৎসাহের সৃষ্টি হলো সকলের মনের মধ্যে, তাই বলতে চেয়েছেন। কিন্তু এদিকে ভাইজি আবার কঠিন একটা অসুখে পড়লেন। তাই নিরঞ্জন ভাইজিকে বললেন নিরঞ্জন ভাইজিকে বললেন, ময়মনসিংহ গৌরীপুরের জমিদার শ্রীযুক্ত ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরীর কাছ থেকে 1,000 টাকা সাহায্য এসেছে। তুমি সুস্থ হও, পরে যা হয় করা যাবে। এরপর নিরঞ্জন আরও কিছু অর্থ সংগ্রহ করলেন, কিন্তু এখনও 6,000 টাকা জোগাড় হলো না। প্রায় 1.5 বছর পর ভাইজি সুস্থ হয়ে পুনরায় কর্মস্থানে যোগ দিলেন। তিনি মাতাকে অন্যান্য স্থানেও
আশ্রমের জমি দেখাতে চেয়েছিলেন, কিন্তু তার নির্দিষ্ট করা জমি ছাড়া তিনি এতে রাজি হলেন না। এভাবে ভাইজি এক প্রকার মন খারাপ করে বসেছিলেন। এরপর মাতা 1929 খ্রিস্টাব্দে একবার কলকাতায় গিয়েছিলেন। তিনি সেখানে বিনয় ভূষণ নামক একজন ভক্তের সঙ্গে আশ্রমের বিষয় আলোচনা করেন। এই খবর শুনে ভাইজি মাতার ইঙ্গিত বুঝতে পারলেন, অর্থাৎ মনে যখন ইচ্ছা জেগেছে তাহলে এ বিষয়ে অগ্রসর হলে অবশ্যই সার্থকতা মিলবে। কথায় আছে না যে গুরুর ইচ্ছায় কর্ম। আজ এই পর্যন্ত বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।